নমস্কার। তাহলে আজকে আমরা আলোচনা করব চলুন ফিনান্স সেক্টর নিয়ে। ফিনান্স সেক্টরের বেস্ট স্টক কীভাবে সিলেক্ট করা যায়। ফিনান্স সেক্টরের দেখুন বেস্ট স্টক আলোচনা করার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখুন লাস্ট 1 বছর 2 বছরে কিন্তু আপনাকে সে সমস্ত স্টক রিটার্ন দিয়েছে যাদের দেখবেন সেক্টরের মধ্যে সবথেকে বেশি প্রফিট গ্রোথ বা সেলস গ্রোথ আছে। যেই স্টকের ওই সেক্টরের মধ্যে সবথেকে বেশি সেলস গ্রোথ করছে, সবথেকে বেশি প্রফিট গ্রোথ করছে, তারা কিন্তু দেখুন লাস্ট 1 বছর 2 বছর 3 বছরের আপনি স্টকের রিটার্ন দেখুন, সেই সব স্টকে কিন্তু হাইয়েস্ট রিটার্ন দিয়েছে। এরকম শেয়ার মার্কেটে কোনোদিনও হবে না যে একটা স্টক কোনো একটা সেক্টরে সবথেকে বেশি সেলস গ্রোথ দিচ্ছে, সবথেকে বেশি প্রফিট গ্রোথ করছে বিজনেসে, অথচ তার স্টকটা নিচে পড়ে আছে বা চলছে না। এরকম 1 মাস 2 মাস হতে পারে, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর এরকম কোনোদিন হবে না। একটা সেক্টরে আপনার যে স্টকটা সবথেকে বেশি সেল গ্রোথ করবে, যেই কোম্পানির ব্যবসা সবথেকে বেশি চলবে, যেই কোম্পানির সেলস গ্রোথ সবথেকে হাইয়েস্ট হবে, যেই কোম্পানির প্রফিট গ্রোথ সবথেকে হাইয়েস্ট হবে, সেই কোম্পানির কিন্তু রিটার্ন সবসময় বেশি হবে। শেয়ার মার্কেট কোনোদিনও আগে কি করেছিল, 10 বছর আগে কি করেছিল কোনো কোম্পানি, 10 বছর থেকে কি রিটার্ন দিচ্ছে, সেটা দিয়ে কিন্তু শেয়ার মার্কেটের কোনো সম্পর্ক নেই। শেয়ার মার্কেট শুধু চলবে আপনার প্রেজেন্ট কি করছে আর ফিউচার গাইডেন্স কি আছে। যত টিভি নিউজ চ্যানেলে বসে যারা বলছেন না, এই কোম্পানি নিয়ে নাও, HDFC ব্যাংক, এশিয়ান পেইন্ট, হিন্দুস্তান লিভার, নেসলে, ডিমার্ট, যে বড় বড় কোম্পানির নামগুলো বলছে, এরা আদৌ কেউ ইনভেস্ট করে না বা কেউ রিসার্চ করে না। দেখুন লাস্ট 1 থেকে 2 বছর যে সমস্ত কোম্পানির দেখুন সবথেকে বেশি রিটার্ন দিয়েছে, যদি আপনি একটা সেক্টর দেখুন, রিটেল সেক্টর সবথেকে বেশি কে দিয়েছে রিটার্ন? V2 রিটেল। দেখুন সবথেকে নামি কোম্পানি কে আছে? ডিমার্ট, প্যান্টালুন্স, আদিত্য বিড়লা ফ্যাশনের। দেখুন সবথেকে বেশি দিয়েছে রিটার্নকে V2 রিটেল। সবথেকে ছোটো কোম্পানি, একদম ছোটো কোম্পানি। কেন দিয়েছে রিটার্ন? প্রায় 200% 300% রিটার্ন দিয়েছে লাস্ট 1 বছরে। কারণটা কি? কারণ V2 রিটেল সেলস সবথেকে বেশি গ্রো করেছে, প্রফিট সবথেকে বেশি গ্রো করেছে। সেম চলে যায় FMCG সেক্টরে, ওটা কত বড় বড় স্টক, নেসলে, ব্রিটানিয়া, হিন্দুস্তান লিভার। টিভির নিউজ চ্যানেল খুললেই, ইউটিউব খুললে যত দেখবেন স্পেশালিস্ট বসে আছে, চার্ট স্পেশালিস্ট, যা চার্ট দেখে ট্রেড দিতে বলে, সব এগুলো স্টকের কথাই বলে। ব্লু চিপ স্টক দেখলে কোনো রিটার্ন দেয়নি লাস্ট 1 বছর 2 বছর, দেখেন নো রিটার্ন। কারণটা কি? কারণ ওদের গ্রোথই নেই। এরা এই কোম্পানিগুলো একসময় প্রচুর রিটার্ন দিয়েছে, 10 বছর 15 বছর প্রচুর রিটার্ন দিয়েছে, কিন্তু এখন এই কোম্পানিগুলো প্রচুর বড় হয়ে গেছে, এদের বেস অনেক বড় হয়ে গেছে, এরা পুরো ইন্ডিয়াতে স্প্রেড করে গেছে। হিন্দুস্তান লিভার, ব্রিটানিয়া, নেসলে, এদের কাছ থেকে আর আপনি 20% 25% রিটার্ন আশা করতে পারেন, এরা 10% দেবে। মিউচুয়াল ফান্ডের থেকেও কম রিটার্ন দেবে। যদি আপনি এইসব স্টক পোর্টফোলিওতে রাখেন, যে যতই জ্ঞান দেখ টিভি চ্যানেলে বসে, এগুলা স্টক থেকে আপনি 10% রিটার্ন আশা করতেই পারেন না। কারণ বিজনেস গ্রোথই 5% 6% বিজনেস গ্রোথ, এরা 2% 3% ডিভিডেন্ড দেবে। আর আমাদের মধ্যে যারা আছে রিটেল ইনভেস্টার, কোনো স্টাডি করে না, কোনো অ্যানালাইসিস করে না, বিজনেস বোঝে না, তাহলে এগুলো স্টক নিয়ে বসে যাবে, 10 বছর 12 বছর ডবল হবে, ব্যাংকের এফডি করার মতো হয়ে যাবে। সবসময় মনে রাখতে হবে, যে স্টকটা হাইয়েস্ট সেলস গ্রোথ দেখাবে, প্রফিট গ্রোথ দেখাবে, সেই স্টকটাই সেই সেক্টরে সবথেকে বেশি রিটার্ন দেবে। এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং। এবার FMCGতে নেসলে, ব্রিটানিয়া, কার্নিভাল রিটার্ন সবথেকে বেশি কে দিয়েছে রিটার্ন? মনোরমা ইন্ডাস্ট্রিজ, ছোটো কোম্পানি, লাস্ট 1 বছর 200% দিয়েছে রিটার্ন। কারণটা কি? আর এর সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সবথেকে বেশি। যে কোনো সেক্টরে যান, জুয়েলারি সেক্টরে যান, যেমন স্কাই গোল্ড সবথেকে বেশি দিয়েছে রিটার্ন। টাইটানের মতো বড় বড় কোম্পানি পড়েছে, PC চন্দ্র জুয়েলার্স, সেনকো গোল্ড, সবথেকে বেশি কে দিয়েছে রিটার্ন? স্কাই গোল্ড। কারণ তার প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ সবথেকে বেশি। বাজার সবসময় গ্রোথ খোঁজে, যে স্টকের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সবথেকে বেশি হবে, সেই স্টকের শেয়ার সবথেকে বেশি চলবে, এবং আপনি সেই স্টক থেকে সবথেকে বেশি পয়সা ইনকাম করতে পারবেন, টাকা বানাতে পারবেন।
সুতরাং আপনাকে যদি স্টক মার্কেট থেকে পয়সা কামাতে হয় আপনাকে সেই স্টককে নিয়ে চলতে হবে যার সেলস গ্রোথ হাইয়েস্ট সেক্টরে, প্রফিট গ্রোথ হাইয়েস্ট সেক্টর, এবং গাইডেন্স, ফিউচার গাইডেন্স, ভবিষ্যতে কি করবে, কতটা সেলস গ্রোথ করবে, কতটা প্রফিট গ্রোথ করবে, তার ফিউচার প্ল্যান কি, সেটা যদি সব থেকে বেস্ট হয় তাহলে সেই শেয়ারই ভালো চলবে। নাম দেখে বড় বড় নাম হিন্দুস্তান ইউনিলিভার, এইচডিএফসি ব্যাঙ্ক, এশিয়ান পেইন্ট, পিডিলাইট, ব্রিটানিয়া, টাইটান, এভাবে শেয়ার নিয়ে কোনো লাভ নেই। বুঝে গেল? চলুন আজকে আমি কথা বলবো হাউজিং ফিনান্স, ফিনান্স সেক্টরের কি অবস্থা। হাউজিং ফিনান্স সেক্টরে মোটামুটি 5-6টা ভালো কোম্পানি আছে। বাজাজ হাউজিং ফিনান্স, অ্যাপটাস ভ্যালু, আভাস, হোম ফার্স্ট ফিনান্স আছে, ইন্ডিয়ান শেল্টার। আমি মোটামুটি হাউজিং ফিনান্স 7 থেকে 8টা কোম্পানি যেগুলো মোটামুটি সেলস গ্রোথ আছে আর কি, 15%-এর বেশি যাদের সেলস গ্রোথ আছে, কন্টিনিউ দিয়ে যাচ্ছে 1 কোয়ার্টার, 2 কোয়ার্টার, 3 কোয়ার্টার, 4 কোয়ার্টার হিসাব করেন প্রিভিয়াস। 5-6টা কোম্পানি মোটামুটি ভালো সেলস গ্রোথ দেখাচ্ছে। এদের মধ্যে দেখুন বাজাজ হাউজিং ফিনান্স 20%-এর বেশি দেখাচ্ছে সেলস গ্রোথ, কিন্তু ওনার ভ্যালুয়েশন প্রচুর হাই। বাজাজ ফিনান্স হাউজিং ফিনান্স মোটামুটি 50 টাকা দেখাচ্ছে পি। তার তুলনায় বাকি যেগুলো আছে অ্যাপটাস ভ্যালু, হোম ফার্স্ট ফিনান্স, ইন্ডিয়ান শেল্টার, এদের কিন্তু পুরো অর্ধেক, তার অর্ধেকের থেকেও কম পিতে পেয়ে যাচ্ছেন স্টকগুলো। এই জন্য প্রথমে বাজাজ হাউজিং ফিনান্সে সরিয়ে রাখবো। বেস্ট 3টা স্টক হচ্ছে হাউজিং ফিনান্সের মধ্যে অ্যাপটাস ভ্যালু, হোম ফার্স্ট ফিনান্স আর ইন্ডিয়ান শেল্টার। এবার দেখুন অ্যাপটাস ভ্যালু আর হোম ফার্স্ট দুজনেরই মোটামুটি সেম, ওই 20-25% প্রফিট গ্রোথ হচ্ছে। এদের সেলস গ্রোথ ওরকম আছে, মানে 30%-এর মধ্যে এরা সেলস গ্রোথ করছে। অ্যাপটাস ভ্যালু তাই, দুজনেরই অ্যাসেট কোয়ালিটি খুব ভালো, তো দুজনেরই সেলস গ্রোথ হচ্ছে 20-25%। অন্যান্য এভাবে যদি আপনি হিসাব করেন প্লাস 2 কোয়ার্টার, 3 কোয়ার্টার, 4 কোয়ার্টার, এই 3টা যদি বেস্ট হয় এই হাউজিং ফিনান্সে, আদার হোম ফার্স্ট ফিনান্স, অ্যাপটাস ভ্যালু, ইন্ডিয়ান শেল্টার, এর মধ্যে সব থেকে বেস্ট স্টক হচ্ছে ইন্ডিয়ান শেল্টার ফিনান্স। ইন্ডিয়ান শেল্টার ফিনান্স মোটামুটি হচ্ছে 1 বছর থেকে দেখুন ওদের যা গাইডেন্স, সেই গাইডেন্সের থেকে কিন্তু এরা বেশি সেলস গ্রোথ দেখাচ্ছে, প্রফিট গ্রোথ দেখাচ্ছে। প্রিভিয়াস কোয়ার্টার যদি Q3 কোয়ার্টার 3 হিসাব করেন, 2024-এর কোয়ার্টার 3 আর 2025-এর কোয়ার্টার 3 1 বছর যদি হিসাব করেন, তাহলে দেখেন ওদের AUM গ্রোথ মানে লোন গ্রোথ মোটামুটি 40%, 36% AUM গ্রোথ দেখাচ্ছে, আর প্রফিট গ্রোথ হচ্ছে 54%। বাকি সবার কিন্তু হোম ফার্স্ট বা অ্যাপটাস এদের কিন্তু 20%-এর মধ্যে আছে। তার মানে এখন হাউজিং ফিনান্সের মধ্যে সব থেকে বেস্ট দিচ্ছে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ ইন্ডিয়ান শেল্টার। ইন্ডিয়ান শেল্টার দেখুন এদের এখন মোটামুটি লোন বুকটা হয়েছে 7,600 কোটি টাকা, 7,600 কোটি। এর থেকে কিন্তু অ্যাপটাস ভ্যালু বা হোম ফার্স্টের আরও বেশি, ওরা একটু বড় হয়ে গেছে এর থেকে বেশি। উদাহরণ দেখুন, আবার ইন্ডিয়ান শেল্টার বেস্টটা আপনি ছোটো পাচ্ছেন, কারণ এদের স্কোপ অনেক বেশি। এদের এখন লোন বুক হচ্ছে 7,600 কোটি টাকা, টার্গেট আছে 2030-এর মধ্যে এদের টার্গেট 30,000 কোটি টাকা লোন বুক করা। এরা 4 ডবল গ্রো করার টার্গেট আছে এদের। এদের এখন মোটামুটি দেখুন এদের ব্রাঞ্চ হচ্ছে, টোটাল ব্রাঞ্চ যদি দেখেন 265টা ব্রাঞ্চ আছে। এই কোম্পানির আর একটা ভালো জিনিস হচ্ছে এরা কিন্তু কোনো একটা জায়গায় লিমিটেড নেই, যে কোনো একটা শহরে বা কোনো একটা স্টেটের উপরে ডিপেন্ডেন্ট। এরা মোটামুটি অল ইন্ডিয়াতে আছে, 15টা শহরে এরা স্প্রেড করে গেছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র সব জায়গাতে মোটামুটি এরা স্প্রেড করে গেছে। এরা কোনো একটা জায়গায় কনসেন্ট্রেটেড না, বা ইউপিতে ছিল শুধু ইউপিতে করতাম না, এরা মোটামুটি প্যান ইন্ডিয়া হয়ে ধীরে ধীরে এরা প্যান ইন্ডিয়া হচ্ছে। এদের গাইডেন্সও খুব ভালো। এরা কী বলে, এরা 2024-এও গাইডেন্স দিয়েছিল যে আমরা প্রতি বছর 40-45টা করে ব্রাঞ্চ করবো। এবছর অলরেডি 42টা ব্রাঞ্চ করা হয়ে গেছে। এই বছর সেম গাইডেন্স দিয়েছে, নেক্সট 1 ইয়ারে এরা 40-45টা করে ব্রাঞ্চ করবে। সব থেকে ভালো হচ্ছে এদের মার্জিন। কারণ হোম ফার্স্ট বা অ্যাপটাস বলে এদের মার্জিনটা মোটামুটি 4-5%, এদের মার্জিন হচ্ছে 6%। স্প্রেড এদের স্প্রেড হচ্ছে 6%। 6% স্প্রেড মানে কি, এরা যদি ব্যাংক থেকে 6%-এর লোনটা উঠায়, এরা কাস্টমারকে দিচ্ছে 12%। এদের যে লোন বুকটা দেখুন, এদের লোন বুকটা মোটামুটি দুটো ভাগ, 60% হচ্ছে এদের হাউজিং ফিনান্স আর 40% হচ্ছে লোন এগেনস্ট প্রপার্টি। দুই রকম লোন, একটা হাউজিং ফিনান্স, একটা এলএফ,
লোন এগেনস্ট প্রপার্টি, মানে হাউজিং লোন ছাড়া আদার লোন। এরকম একটা খুব ভালো টার্গেট দিয়েছে, এটা টার্গেট দিয়েছে আগামী 5 বছরের মধ্যে, নেক্সট 5 ইয়ার্স যে টার্গেট বলছে এটা 35% এদের লোন বুক গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। 35% লোন বুক গ্রোথের টার্গেট দিয়েছে নেক্সট 5 ইয়ার্স। বাকি যে দুটো স্টক আছে হোম ফার্স্ট বা অ্যাপটাস বলে, এগুলো 20 থেকে 25% টার্গেট দিয়েছে, মানে তার লোন গ্রোথের টার্গেটের বেস সব থেকে হাইস্ট দিয়েছে। আর হচ্ছে অ্যাসেট কোয়ালিটি, ফিনান্স কোম্পানির ক্ষেত্রে সব থেকে মেন হচ্ছে অ্যাসেট কোয়ালিটি। এদের দেখুন, এদের গ্রস এনপিএ 1.2%, হোম ফার্স্টের থেকেও ভালো, অ্যাপটাসের থেকেও ভালো, কম। ওদের তো এনপিএ অনেক বেশি, ওদেরও ভালো, হোম ফার্স্টেরও ভালো, অ্যাপটাসের তাদের থেকে বেটার হচ্ছে আমার ইন্ডিয়ান শেল্টার। গ্রস এনপিএ হচ্ছে মাত্র 1.2%, নেট এনপিএ 0.9%। আমি তো আগেই বলে দিয়েছিলাম গ্রস এনপিএ কাকে বলে, নেট এনপিএ কাকে বলে। গ্রস এনপিএ কি বলেছিলাম, মনে করেন কোনো একটা কোম্পানি যদি 1 কোটি টাকা লোন দেয়, কোম্পানিটা ভেবে নিল যে আমার 5 লক্ষ টাকা হয়তো আমি এই কোয়ার্টারে কালেক্ট করতে পারবো না, তখন সে 5 লক্ষ টাকা কী করবে, আরবিআই গাইডলাইন অনুযায়ী তাকে আলাদা করে প্রভিশন রাখতে হবে। তুই যখন কোয়ার্টার হিসাব করলো তখন দেখলো কোম্পানির 3 মাসে কিস্তি ডিউ পড়ে গেছে 7 লক্ষ টাকা, সে ভেবেছিল কত 5 লাখ, হয়ে গেল 7 লাখ। তাহলে 7 লাখটা হচ্ছে আপনার গ্রস এনপি। এবারে 7 লাখের থেকে যেটা প্রভিশনে রেখেছিল 5 লাখ, ওটা মাইনাস করে 2 লাখ টাকা, 2 লাখ টাকা হলো নেট এনপি। যে ফিনান্স কোম্পানির গ্রস এনপিএ নেট এনপিএ যত কমতে থাকবে তত সেই কোম্পানির জন্য ভালো। এই কোম্পানি কিন্তু বরাবর দেখুন লাস্ট 1 বছর থেকে দেখুন এদের গ্রস এনপিএ নেট এনপিএ দুটো কিন্তু খুবই কম এবং খুবই স্টেবল। এই কোয়ার্টারে দেখুন 1.2% গ্রস এনপিএ হয়েছে, নেট এনপিএ 0.9%। এদের একটাই সমস্যা ছিল কোয়ার্টার 3-তে 30+ ডিপিডি। 30+ ডিপিডি মানে যে কিস্তিগুলো পড়ে, যে লোনের যে কিস্তিগুলো পেমেন্ট হয় তাদের মধ্যে এরকম কতগুলো কিস্তি আছে যারা 1 মাস পার করে দিয়েছে, মানে ফেব্রুয়ারির 5 তারিখে ডিউ ডেট ছিল, কিস্তিটা পেমেন্ট করার ওদের 1 মাস হয়ে গেছে, মার্চের 5 তারিখ পার হয়ে গেছে। এরকম কিন্তু ওদের এই কোয়ার্টার একটু বেড়ে গেছিলো, মোটামুটি 3.5%-এর মধ্যে বেড়ে গেছিলো। এটা ম্যানেজমেন্ট কনকলে বলেছে এটা হয়েছিল একমাত্র কারণ মেনলি এদের মধ্যপ্রদেশে করোনা হয়ে গেছিলো। মধ্যপ্রদেশে একবারে অনেক স্টাফ ম্যানেজার এরা এই কোম্পানিকে ছেড়ে অন্য কোম্পানি জয়েন করে গেছিলো, তখন ওদের একটা স্টাফ নিয়ে সমস্যা হচ্ছিলো, সেই জন্য এই জায়গায় ওদের একটু কালেকশনে প্রবলেম হয়ে গেছিলো। এই ম্যাটারটা নিয়ে ম্যানেজমেন্ট কনকলে বলেছে, এর জন্য এরা কী করেছে একটা এবার থেকে ওরা ব্যাকআপ রেডি রাখছে, মানে একটা সেকেন্ড লাইন ব্যাকআপ, যদি স্টাফগুলো ফটো করে ছেড়ে দেয় তাদের যেন সেকেন্ড লাইন টিমটা আর তৈরি থাকে, এবার টিম তৈরি রাখছে। এছাড়া যাতে এমপ্লয়িরা সহজে কাজ না ছাড়ে, জব না ছাড়ে, এই জন্য এটা কী করছে একটা এমপ্লয়িদের জন্য ইএসওপি চালু করছে। ইএসওপি মানে এমপ্লয়ি স্টক ওনারশিপ প্ল্যান, মানে এমপ্লয়িদের এরা যা ম্যানেজার বা আদার যারা এমপ্লয়ি আছে এদেরকে কী করছে, এরা ডিসকাউন্টেড স্টক দিয়ে দিচ্ছে, কোম্পানির শেয়ারের মালিকানা দিয়ে দিচ্ছে। কোনো স্টাফরা যদি শেয়ার নিতে চায় তারা ডিসকাউন্টেড শেয়ার দিচ্ছে, এদিকে হচ্ছে কম এমপ্লয়িরা খুশি হচ্ছে। এটা কিন্তু খুবই ভালো ডিসিশন নিচ্ছে কোম্পানি। এছাড়া একটা হচ্ছে ওপেক্স। ওপেক্সটা কিন্তু কমছে। ওপেক্স মানে হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস, মানে একটা কোম্পানিকে যে চলছে, লোন চালাচ্ছে, যে অফিস চালাচ্ছে, বিজনেস রান করছে, যে অপারেটিং এক্সপেন্সেস, কত টাকা ইলেকট্রিক বিল হচ্ছে, স্টাফদের স্যালারি কত যাচ্ছে, টেলিকম বিল কত হচ্ছে, টিফিন বিল কত হচ্ছে, যে অপারেটিং এক্সপেন্সটা কিন্তু এদের কমে গেছে। অন্য সব আদার্স যেগুলো কোম্পানি আছে অ্যাপটাস ভালো বলুন, হোম ফার্স্ট বলুন, এদের মধ্যে অপারেটিং এক্সপেন্স বেড়ে গেছে, ওপেক্সটা বেড়ে গেছে, কিন্তু এদের এই কোয়ার্টারে কমে গেছে, এরা 4% উপরে কমে গেছে। তো এদের একটা জিনিস দেখুন, কস্ট অফ ফান্ডস, যে ইন্টারেস্ট এরা ব্যাঙ্ক থেকে লোনটা নিচ্ছে, এটা হচ্ছে কস্ট অফ ফান্ড। এটা তো এনবিএফসি কোম্পানি, এটা তো ব্যাঙ্ক নয়, এরা কী করে ব্যাঙ্ক থেকে লোনটা নিয়ে কাস্টমারকে লোন দিচ্ছে, এদের কিন্তু কস্ট অফ ফান্ডসও বাড়ছে না, স্টেবল আছে। আদার্স দেখুন হোম ফার্স্ট ফিনান্স বা একটা ভ্যালু, এদের কিন্তু কস্ট অফ ফান্ডসটা বেড়ে গেছে, ওই জন্য মার্জিনটা কমে যাচ্ছে, এরা বেশি ইন্টারেস্ট টাকা উঠাচ্ছে ব্যাঙ্ক থেকে, এই জন্য এদের হচ্ছে মার্জিন কম, 5%, 4.5% মার্জিন। কিন্তু ইন্ডিয়ান শেল্টারে কিন্তু হাইয়েস্ট মার্জিন 6% স্প্রেড এদের, মানে এই 6% লোনটা নিচ্ছে তো কাস্টমারকে দিচ্ছে 12%। তাহলে দেখা যাচ্ছে ইন্ডিয়ান শেল্টারের যে কতগুলো জিনিস দেবো, এক হচ্ছে টার্গেট, এরা বলছে আগামী 3 থেকে 4 বছর 5 বছর 35%
লোন গ্রোথ করতে এদের কোনো অসুবিধা হবে না। কোয়ার্টার 3 দেখুন এরা সেলস গ্রোথ করেছে 40%-এর উপরে, প্রফিট গ্রোথ দিয়েছে 54%-এর উপরে। এদের স্প্রেড মার্জিন দেখুন 6%, বাকিদের 5%। আর এদের এনপিও দেখুন সেট একদম সলিড, গ্রস এনপিএ 1.2%, নেট এনপিএ 0.9%। তার মানে আপনার একটা ইনভেস্টারের চেকলিস্ট যদি হয়, একটা ইনভেস্টার যা যা দরকার একটা কোম্পানির কাছ থেকে, ইন্ডিয়ান সেন্ট্রাল কিন্তু সব কিছু পূরণ করছে। এদের গাইডেন্স দেখুন, এদের রেজাল্ট দেখুন, কোম্পানির ওভারঅল আউটলুক দেখুন, সব দিকে আমার মনে হচ্ছে ফিনান্স সেক্টরের বেস্ট স্টক হচ্ছে ইন্ডিয়ান সেক্টর। আপনি এইভাবে কম্পেয়ার করে প্রতিটা সেক্টরের বেস্ট স্টককে সিলেক্ট করতে হবে, স্টকের নাম দিয়ে নয়। আর পিবিআর 10 বছরে কী করেছে, 5 বছরে কী করেছে, দেখে কোনো লাভ নেই। আপনাকে দেখতে হবে ফরওয়ার্ড, কোম্পানি আগে কী করতে যাচ্ছে বা কোম্পানি প্রেজেন্টে কী করছে, এটা নিয়ে আপনাকে সবসময় স্টক সিলেকশন করতে হবে। এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং। এভাবে ইনভেস্ট করুন, শেয়ার মার্কেট থেকে পয়সা কামাতে আপনাকে কেউ আটকাতে পারবে না। নমস্কার।